কক্সবাজারে মৌসুমের রেকর্ড বৃষ্টিপাত, শহরে হাঁটু পানি, আলাদা স্থানে পাহাড় ধসে একই পরিবারে 3 জন সহ নিহত 6। মিজানের ওয়াইফ এবং ওর 2টা বাচ্চা নিয়ে ওরা মাটির নিচে চাপা পড়ছিল। আর ভাই মিজান এবার আর মত ভাই ইতার আর ঠানির উদ্ধার করছি। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় পুলিশ ইন্সপেক্টর আরাফাত গ্রেফতার। যাত্রাবাড়িতে রামদানিয়া হামলাকারী লিটন ও তার 2 সহযোগী র্যাব হেফাজতে। গণ অভ্যুত্থানের বিজয় নিয়ে ষড়যন্ত্র এখনো চলছে বললেন মির্জা ফখরুল। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে শাস্তির দাবি বিএনপি নেতাদের। বর্ষা মৌসুমের পরও রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এ মাসের 12 দিনে অন্তত 20 জনের মৃত্যু, সামনে পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা। আরব আমিরাতের কারাগার থেকে বিশেষ ক্ষমায় মুক্তি পাওয়া বাকি 26 প্রবাসীও ফিরলেন দেশে। নিঃস্ব অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে চান সহযোগিতা। আলহামদুলিল্লাহ আমরা আমাদের মায়ের কোলে ফিরে এসেছি। আমরা চাই আমাদের সহযোগিতা ভাই যারা আছে বন্দী, ওনারাও মায়ের বুকে ফিরো। কারাবরণ করে নিশ্চিত হয়েছি, তাদের জন্য আপনি আশা করি কোনো একটা কিছু করার সুযোগ করে দিবেন। আমন্ত্রণ, যমুনা নিউজ আপনাদের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। ওয়াও, ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। কক্সবাজারে ভারী বর্ষণে আলাদা পাহাড় ধসের ঘটনায় 6 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে আছেন এক মা ও 2 শিশু সন্তান। জেলার অনেক জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা, ডুবে রয়েছে প্রধান সড়কগুলো। এতে ভোগান্তিতে পড়েন পর্যটকরা। আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমের রেকর্ড 501 মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। বৃষ্টিতে শহরের অনেক সড়ক ডুবে গেছে, বন্ধ যান চলাচল। ছুটির দিনে ভ্রমণে যাওয়া অনেক পর্যটক হোটেল মোটেল থেকেই বের হতে পারছেন না। মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ গোটা এলাকা। পাহাড় ধসে মৃত্যুর কোলে ঢলে পড়েন আখিমণি এবং তার 2 মেয়ে লতিফা ও নাইমা। কক্সবাজার সদরের দক্ষিণ ডিক্কুল এলাকার বাসিন্দা মিজানুর পাহাড়ের ঢালে ছোট্ট একটি ঘরে 2 মেয়ে আর স্ত্রী আখিকে নিয়ে বসবাস করতেন তিনি। পাহাড় ধসে পরিবারের সকলকে হারিয়ে দিশেহারা মিজানুর। প্রতিবেশীরা জানায় রাতে ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসের মধ্যে বিকট শব্দ শুনতে পান তারা। ঘটনাস্থলে গিয়ে দেখেন মিজানুর রহমানের বাড়ির উপর পাহাড়ের একাংশ ধসে পড়েছে। ভাগ্যক্রমে মিজানুর প্রাণে বেঁচে গেলেও মাটি চাপে ঘটনাস্থলেই মারা যায় তার স্ত্রী সন্তানরা। মিজানের ওয়াইফ এবং ওর 2টা বাচ্চা নিয়ে ওরা মাটির নিচে চাপা পড়ছিল। মিজান একটু ডান পাশে করেছিল, সেজন্য ওর অর্ধেক শরীর মাটির নিচে ছিল, তাই ওনাকে জীবিত উদ্ধার করা হয়েছে। আবাসনের পরে যায় দূরে রুডি সাইড দিয়ে সাইড একটা পার করছিবে আজ যাও বুঝছে এখন চাইলাম যে আর ভাই মিজান এবার আর মত ভাই ইতার আর ঠানির উদ্ধার করছি। বাকি 3 দিন একটা পাহাড়ের ভিতর থাকি। সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এদিকে উখিয়ার হাকিমপাড়া 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পেও পাহাড় ধসে মৃত্যু হয়েছে 3 জনের। আমরা উপজেলা প্রশাসন সদরের পক্ষ থেকে আর্থিক অনুদান দিব, সরকারি অনুদান যেটা তাদেরকে করব। আর আমরা সার্বিকভাবে যত সহযোগিতা করা দরকার তাদেরকে সব সহযোগিতা করব। রাতভর ভারী বৃষ্টিতে জেলার কয়েক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিতে ডুবে যায় রাস্তাঘাট, হোটেল মোটেলে ঢুকেছে বৃষ্টির পানি। এতে দুর্ভোগে পড়েন পর্যটকরা। চলাচলের পাশাপাশি হোটেল থেকে বের হতেও ভোগান্তি পোহাতে হয় অনেককে। রাহিম সরোয়ার, যমুনা নিউজ। চট্টগ্রামে কয়েক ঘন্টার ভারী বৃষ্টিপাতে নগরের নিচু এলাকাগুলোয় দেখা দিয়েছে জলাবদ্ধতা। শুক্রবার সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও দুপুর 12টা থেকে শুরু হয় ভারী বৃষ্টিপাত। এতে নগরীর বেশ কিছু এলাকায় যানজট দেখা দেয়, বাড়ে জনদুর্ভোগ।
রাতেও অব্যাহত রয়েছে বৃষ্টিপাত, যা শনিবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রয়েছে পাহাড় ধসের শঙ্কাও। লঘুচাপের কারণে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যাত্রাবাড়ি এলাকায় দুর্বৃত্তদের আঘাতে আহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল। তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন ডিএমসিতে। সেখানে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। চলে যাচ্ছি তার কাছে। ফয়সাল, আহত পুলিশ কনস্টেবলের ব্যাপারে কি তথ্য জানতে পেরেছেন? ইতিমধ্যে যে ৩০ জনের কথা বলা হচ্ছে তার মধ্যে মুগদার একটি ঘটনা, একজন নিহত হয়েছেন নাকি? এসব ঘটনার ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? একই সাথে একটু জানতে চাই যে চিকিৎসাধীন যে ৩০ জনের বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? মধু, আজকে সময়টা খুব বলা যায় যে ক্রিটিক্যাল। আমরা যেমনটি দেখছি ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগে শুধু ঢাকা শহর বললে হবে না, সারা দেশ থেকে বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনায় কিন্তু অসংখ্য মানুষ এসেছেন চিকিৎসা নেওয়ার জন্য। আমরা এসে দেখছি যে এখানে প্রায় ইমার্জেন্সিতে একটি সিটও ফাঁকা নেই, অর্থাৎ আরও অনেক রুগী এসেছেন, তবে তারা এখনও পর্যন্ত সিরিয়ালে আছেন। বলা যায় যে রাজধানীর বেশ কিছু ঘটনায় অনেকেই গুরুতর আহত হয়েছেন, যারা ছুটে আসছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য। আপনি যেমনটি বলছিলেন যে রাজধানীর যাত্রাবাড়ি এলাকাতে আমরা শুরুতে যেমনটি শুনছিলাম যে পুলিশের এক কনস্টেবল আশরাফ আলী, যাকে ছুরিকাঘাত করা হয়েছে, কে বা কারা করেছেন যদিও সেটি জানা যায়নি, তবে তাকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। এখানে রয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, তাদের সাথে আমরা কথা বলেছিলাম যে আসলে কে বা কারা কি উদ্দেশ্য নিয়ে এই পুলিশের উপর হামলা করা হয়েছে। তারা আসলে এই বিষয়ে তেমন কোনো কিছু বলতে পারেননি আমাদেরকে। তারা বলছেন যে এখন আগেই যে পুলিশ সদস্য আহত হয়েছেন তার চিকিৎসা প্রয়োজন, আমরা সেটি নিশ্চিত করার চেষ্টা করছি। এছাড়া রাজধানীর যাত্রাবাড়ি, বনশ্রী এবং মোহাম্মদপুর সহ মুগধাতেও কিন্তু হামলা হয়েছে বেশ কয়েকটি স্থানে। এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি যে আধিপত্য বিস্তার কিংবা পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার জেরেই কিন্তু হামলার ঘটনাগুলো ঘটেছে। যদি আমরা কিছুক্ষণ আগে জেনেছি মুগদায় একজন যুবক হামলার ঘটনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এছাড়া মাতুয়াইল থেকেও একজন এসেছেন, তারও একই অবস্থা। তবে আমরা আরেকটি ঘটনা দেখেছি বনশ্রী এলাকাতে, সেখানে কিন্তু একটি বাজার দখল নিয়ে বেশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী যাদের নিয়ন্ত্রণে এখন বাজার, তারা বলছেন যে এই ঘটনা ঘটিয়েছেন স্থানীয় বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম বলছেন যে তারা বাজার দখলে নেওয়ার জন্য এই ঘটনাগুলো ঘটিয়েছেন। তবে এখন পর্যন্ত মধু রাজধানীর বিভিন্ন জায়গা থেকেই কিন্তু আমরা দেখছি আহতরা আসছেন ঢাকা মেডিকেলে। এখানে বেশ বেগ পোহাতে হচ্ছে চিকিৎসকদের, এত মানুষের হঠাৎ করে মেডিকেলে অ্যাপয়েন্ট নেওয়া। মধু, এই ছিল বিস্ময়কর ঘটনা বটে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে। গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে পাথালিয়া বাংলালিংক টাওয়ারের পাশ থেকে ক্রীড়া সম্পাদক শওকত আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে বিকেল জেলা শহরের বেদগ্রাম মোড়ে পথসভা শেষ করে টুঙ্গিপাড়া রওনা হন বিএনপি নেতাকর্মীরা। পথে ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যানারে ফেস্টুন সেটাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানির গাড়ি বহরে হামলা করে আওয়ামী লীগ নেতারা। ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে গণমাধ্যম কর্মী সহ অন্তত ৪০ জন আহত হয়। ভাঙচুর করা হয় কমপক্ষে 10টি গাড়ি। আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। এদিকে অবস্থা গুরুতর হওয়ায় আহত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানি, তার স্ত্রী, গোপালগঞ্জ মহিলা দলের সভাপতি রওশনারা রত্না সহ বেশ কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। হামলার প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। সেই সব দেখেন, আপনারা দেখেন যে কিভাবে আমাদের উপরে অ্যাটাক করছে। আমার গাড়িটারে পুরো এদিকে গোপালগঞ্জে বিএনপির গাড়ি বহরে হামলা ও দলটির নেতা নিহতের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে প্রতিবাদ সমাবেশে
নেতাকর্মীরা হামলাকারী আওয়ামী লীগ নেতাকর্মীদের শাস্তির দাবি জানান। 5 আগস্ট আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় পুলিশ ইন্সপেক্টর আরাফাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেফতারের পর পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর দেশি অস্ত্র নিয়ে হামলাকারী লিটন আকন্দকে 2 সহযোগী সহ গ্রেফতার করেছে র্যাব 3। 5 আগস্ট 2024 দুপুর থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিজয় উল্লাসে সারা দেশ, কিন্তু সেই সময়ই ঢাকার অদূরে আশুলিয়ায় ঘটে যায় নৃশংস ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিওতে দেখা যায় ভ্যানে মরদেহের কয়েক স্তূপের উপর গুলিবিদ্ধ আরও একজনের মরদেহ ধানের বস্তার মতো ছুঁড়ে ফেলা হচ্ছে। ভিডিওটি নিয়ে বিভিন্ন ফ্যাক্ট চেকিং সাইটের পাশাপাশি অনুসন্ধান চালায় যমুনা টেলিভিশন। বেরিয়ে আসে ঘটনায় জড়িতদের পরিচয়। দেখা যায় মরদেহ ব্যানার দিয়ে ঢেকে দেওয়ার সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তৎকালীন ডিবি পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন। ঘটনার পরই গা ঢাকা দেন অভিযুক্ত পুলিশের এই কর্মকর্তা। গোয়েন্দা নজরদারির পর ভোরে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার করা হয় তাকে। আপনার ওই এলাকায় আত্মগোপনে ছিলেন, তো আমরা তাকে বিভিন্ন ছায়াতন্ত্র এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার নিজ বাসার এলাকা থেকে একটি বাসার এলাকা থেকে তাকে আমরা ধরতে সমর্থ হই। র্যাব জানায় 5 আগস্টের নৃশংস ঘটনায় আরাফাতে সম্পৃক্ততা পাওয়া গেছে। সাবেক ইন্সপেক্টর আরাফাত, যিনি ওই ক্রাইম সিনে ওই সময় উপস্থিত ছিলেন এবং তার সংযুক্ততা পাওয়া গিয়েছে এবং তাকে আমরা ধরতে সক্ষম হই। গতকাল রাতে র্যাবের একটি যৌথ দল আফতাবনগর এলাকা থেকে, ঢাকার আফতাবনগর এলাকা থেকে আজকে ভোরের দিকে তাকে আমরা ধরতে সক্ষম হই। এদিকে একই ঘটনায় বৃহস্পতিবার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ ঘটনায় শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে 2টি অভিযোগও দায়ের করা হয়। সেখানেও রয়েছে ইন্সপেক্টর আরাফাত হোসেনের নাম। এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছাত্রদের উপর রামদা নিয়ে আক্রমণের ঘটনায় জড়িত লিটন আকন্দ ও তার 2 সহযোগীকে যাত্রাবাড়ির গোপন আস্তানা থেকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে আক্রমণে ব্যবহৃত 4টি রামদা, গান পাউডার ও বিপুল পরিমাণ মাদক। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এখনো অনেক ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র রুখে দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণঅভ্যুত্থানের বিজয় সুসংহত করতে হবে। আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, শ্রমিক অসন্তোষ সহ বিভিন্নভাবে আওয়ামী লীগের সদস্যদের নিয়ে ভারতে বসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন শেখ হাসিনা। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর স্বদেশ প্রত্যাবর্তনে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা দেয় বিভিন্ন সাংবাদিক সংগঠন। সাংবাদিকদের ভালোবাসা আর স্মৃতিচারণে উঠে আসে বিগত দিনগুলোতে আন্তর্জাতিক পরিসরে তাঁর ভূমিকা। তাতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত সরকারের অত্যাচার নির্যাতনে গত 15 বছরে অনেকেই দেশ ছাড়া হয়েছেন। প্রবাসেই তারা গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করেছেন। মুশফিক ইজ এ হিরো আমাদের কাছে, এই দেশের মানুষের কাছে। মুশফিক এবং মুশফিকের সঙ্গে আরো অনেকে এই দেশে থাকতে পারেনি এই ফ্যাসিবাদী হাসিনার অত্যাচারের নির্যাতনের কারণে। তারা লড়াই করেছে বাইরে গিয়ে, আমরা লড়াই করেছি ভেতরে, এবং বিজয় অর্জন করেছি আমাদের ছাত্র জনতার যে একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। বিএনপি মহাসচিব বলেন, সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে, সেটি রুখতে হবে। সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে। এখানে আমি অনুরোধ করব সকলকে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে না এনে গোটা বাংলাদেশি মানুষকে, বাংলাদেশকে সামনে নিয়ে আসুন। যে সম্ভাবনা আমাদের সৃষ্টি হয়েছে, সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি। এর আগে সকালে প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সব ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা, এবং আজকে আপনারা জানেন ব্যাংকে টাকা পয়সা নাই, আজকে ঋণের দায়ে আমরা জর্জরিত। এখনো দেখেন
আমাদের স্বৈরাচার রয়ে গেছে এবং সেই স্বৈরাচার ভারতে থেকে বিভিন্নভাবে পরিচালনা করছে। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। বিএনপি অফিসকে তছনছ করে দিয়েছে, যে বিপ্লব মেহেদীরা বাংলাদেশের বিএনপির অফিসে ঢুকে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনার মানুষকে একটু দেখান যে এরাই অত্যাচারী, এরাই ক্ষমতা লিপ্সু, এরাই শেখ হাসিনার ডাইন হাত। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বর্ষা মৌসুম শেষ, অথচ বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। শুধু সেপ্টেম্বর মাসের 12 দিনেই কমপক্ষে 20 জন প্রাণ হারিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, যদি তাপমাত্রা ও আর্দ্রতা বাড়তে থাকে তাহলে এডিস মশার বিস্তার ঠেকানো কঠিন হবে, কেননা থেমে থেমে হওয়া বৃষ্টি মশার প্রজনন বৃদ্ধি করে। আশঙ্কা, সেপ্টেম্বর অক্টোবরে ভয়াবহ আকার ধারণ করতে পারে ডেঙ্গু পরিস্থিতি। মাদারীপুরের বাসিন্দা নবম শ্রেণীর ছাত্র সাজিদ আব্দুল্লাহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর সোহরাউদ্দি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। প্রচণ্ড জ্বরের সাথে বমি, মাথা ব্যথা। জ্বর শুরু হওয়ার থেকে মাথা ব্যথা, মাথা ঘুরান, তারপরের দিন থেকে বমি হইতো, এখন বমিটা নাই এবং মাথা ঘুরা একটু মোটামুটি এখন একটু সুস্থ মনে হইতেছে। বাচ্চার কন্ডিশন অনেক খারাপ ছিল, বাট এ কারণে আমরা পরশুদিন 1:30টার সময় নিয়ে আসছি হসপিটালে। ওর কন্ডিশন খুবই খারাপ ছিল। তো আগে অনেক প্রচুর পরিমাণে মাথা ব্যথা, ওর পেটে ব্যথা, জ্বর 102-এর উপরে ছিল। এখন জ্বরটা কম, বাট প্লেটলেটটা কমে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য জেলাতেও আশঙ্কাজনক হারে বেড়েছে ডেঙ্গু। সরকারি বেসরকারি সব হাসপাতালেই প্রচুর রোগী। প্রচণ্ড জ্বর নিয়ে হসপিটালে যাই, ডেঙ্গু টেস্ট করে পজিটিভ আসে। ডাক্তার বলছে যে খাওয়া তো কিছু যাবে না ওই রকম, আপনি শুধু তরল জাতীয় যেগুলো খাবার আছে এগুলো খেতে হবে। শরীর, মাথা, ব্রেন সমস্ত মানে অ্যাটাক হয়ে গেছিল, কোনো কিছু খাদ্য খানা ভিতরে ঢুকতেছিল না। পরীক্ষাটা নিতেছে আর ওর প্লাটিংটা দেখতেছে কি অবস্থা আছে। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু হলে আতঙ্কিত হবার কিছু নেই। প্যারাসিটামল জাতীয় ঔষধ এবং প্রচুর পানি ও তরল খাবার গ্রহণের পরামর্শ তাদের। পর্যাপ্ত খাবার দাবার খাবে, কোনো আতঙ্কিত হবে না। জ্বর বেশি হলে গামছা ভিজাই নিয়ে আমরাকে যেটাকে বলে টেবি ডিসপেন্সিং, গা মুছে নিয়ে জ্বরের মাত্রা কমায় রাখতে হবে। কীটতত্ত্ববিদরা বলছেন, এডিস মশা নিয়ন্ত্রণে শুধু ঔষধ ছেটানো নয়, বরং নিতে হবে সম্মিলিত ও বিজ্ঞানসম্মত পদক্ষেপ। মশার বংশবিস্তার রোধে শুধু বর্ষা মৌসুম নয়, বছর জুড়েই গ্রহণ করতে হবে পদক্ষেপগুলো। 700 জন মারা গিয়ে আমাদের একটা নতুন সরকার যদি দিতে পারে, তাহলে আমার 1700 জন লোক মারা গেল ডেঙ্গুতে, তারা কেন একটা বড় ধরনের চেঞ্জ আনতে পারে না ইন টার্মস অফ ডেঙ্গু কন্ট্রোল? এটা আসা উচিত। আমি মানে মনে করি যে এই ব্যাপারেও আসলে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন ওনাদের মানে সক্রিয়ভাবে বিবেচনা করা উচিত পুরো ইস্যুগুলা। কীটতত্ত্ববিদদের আশঙ্কা, অক্টোবরে এডিস মশার প্রজনন আরও বাড়বে, তাতে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপের দিকে গড়াতে পারে। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। দেশে ফিরেছেন আমিরাতে ক্ষমা পাওয়া আরও 26 বাংলাদেশি। শুক্রবার বিকেলে আরব আমিরাত থেকে ভারত হয়ে দেশে ফেরেন তারা। এ নিয়ে 4 দফায় আমিরাত থেকে 57 জনই দেশে ফিরলেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় গ্রেফতার হয়েছিলেন এই বাংলাদেশিরা। পরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অনুরোধে বিভিন্ন মেয়াদের শাস্তি পাওয়া 57 বাংলাদেশিকে ক্ষমা করে আমিরাত সরকার। প্রথম ধাপে গত শনিবার দেশে এসেছিলেন 14 জন। কেউ উচ্ছ্বাসে উদ্বেলিত, কারো চোখে আনন্দ অশ্রু, এ যেন আবেগের এক মিশ্র অভিব্যক্তি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা এই বাংলাদেশিরা কদিন আগেও বন্দী ছিলেন সংযুক্ত আরব আমিরাতের কারাগারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সংহতি জানিয়ে বিক্ষোভ করায় গ্রেফতার হন তারা। দেশে ফিরে সবার চোখে মুখে মুক্তির আনন্দ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মায়ের কোলে ফিরে এসেছি, আমাদের মাতৃভূমিতে ফিরে এসেছি। আলহামদুলিল্লাহ, ডাক্তার ইউনূস স্যারকে অনেক অনেক ধন্যবাদ। 21 তারিখে আমাদেরকে 3 জনকে 25 বছর করে সাজা দিয়ে দিছে, আর বাকি তারারকে 10 বছর করে সাজা দিছে। মায়ের বুকে ফিরতে পেরেছি,
আর আমরা চাই আমাদের সহযোগিতা ভাই যারা আছে বন্দী ওনারাও মায়ের বুকে ফিরুক। এখানে বাংলাদেশে পাখির মতো মানুষ গুলি করে হত্যা করা হচ্ছে, সেখানে তো আমরা টাকার দিকে চেয়ে থেকে কোনো লাভ নেই, কী হবে না হবে সেগুলি পরে। গ্রেফতারের পর দ্রুততার সাথেই সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় দেশটির ফেডারেল আদালত। পরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অনুরোধে সবাইকে ক্ষমা ঘোষণা করেন আমিরাতের প্রেসিডেন্ট। প্রথম দফায় 14 জন দেশে পৌঁছান গেল শনিবার। তারা যে আসছেন আমরা আগে শিডিউলটা পেয়েছি এবং আমরা কিন্তু তাদের ফ্যামিলির সাথে সবার সাথে যোগাযোগ করেছি টেলিফোনে, এবং তাদের যাওয়ার বিষয়ে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করছি। যদি কোনো সমস্যা হয় আমরা সেই সমস্যাগুলো তাদেরকে সহযোগিতা করছি। আমরা যে পরিবহন সহায়তা এবং জরুরি খাবার সহায়তা দিয়েছি, এবং ব্র্যাক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মিলে যৌথভাবে এদেরকে রিইন্টিগ্রেশনের জন্য আমরা চেষ্টা করব, যাতে দেশে এরা কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি বা পুনর্বাসনের জন্য আমরা চেষ্টা করে যাব। দেশে ফেরা এই প্রবাসী বাংলাদেশিরা জানান, একেবারে নিঃস্ব অবস্থায় দেশে এসেছেন তারা। আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহযোগিতার দাবি তাদের। আমরা যারা এই মিছিলের জন্য কারাবরণ করে নিঃস্ব হয়েছি তাদের জন্য আপনি আশা করি কোনো একটা কিছু করার সুযোগ করে দিবেন। নো এন্ট্রিটা উঠা দেয়, তাহলে আমরা যেমন আমি ইঞ্জিনের ব্যবসা করি, আমার অনেক 5-3-4 লাখ দামের ওইখানে মাল রয়েছে। আমাদের ডিপোটটা যেন ডুবাইয়ের উঠিয়ে নেই, আমরা যেন আবার যেন যেতে পারি। এ নিয়ে আরব আমিরাতে গ্রেফতার 57 বাংলাদেশি সবাই দেশে ফিরলেন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। শনিবার 3 দিনের সফরে ঢাকায় আসছেন উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। সম্পর্ক জোরদারে গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা। দলটির নেতৃত্বে থাকবেন মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এবং ইউএসএআইডি এর এশিয়া বিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর সহ আরও কয়েকজন। সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন প্রতিনিধি দলটি। আলোচনায় গুরুত্ব পাবে ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার। তাছাড়া বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন। তবে ডোনাল্ড ঢাকা আসছেন দিল্লি হয়ে, সেখানে ওয়াশিংটন দিল্লি প্রতিরক্ষা বিষয়ক ইন্টারন্যাশনাল সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি। এই বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ। নতুন পাওয়া স্বাধীনতায় যদি কোনো শকুন থাবা দেয় তাহলে আবারও দেশের ছাত্র জনতা এক হয়ে তা মোকাবেলা করবে, এই মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। শুক্রবার বিকেলে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের বটতলায় ছাত্র জনতার সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। সার্জিস বলেন, এতদিন অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়কে। ভবিষ্যতে এমন বৈষম্য হলে তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন সার্জিস। আরও জানান, সারা দেশের আনাচে কানাচে যে সমস্যা রয়েছে তা জানতেই জেলায় জেলায় মত বিনিময় করছে কেন্দ্রীয় সমন্বয়করা। কালো শকুন যদি সেই স্বাধীনতাকে যে কোনো রূপে আঁকড়ে ধরার থাবা দেওয়ার চেষ্টা করে, তাহলে এই পঞ্চগড় থেকে শুরু করে পুরো বাংলাদেশের ছাত্র জনতা একসাথে সেই শকুনকে চিরে উপড়ে ফেলতে হবে। ছাত্র আন্দোলনে মোহাম্মদপুর আদাবর এলাকায় নিহত, আহত ও নিখোঁজদের তালিকা প্রকাশ করেছে গণসংহতি আন্দোলন। শুক্রবার দুপুরে মোহাম্মদপুরের বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলে এক স্মরণ সভায় এই তালিকা প্রকাশ করা হয়। তালিকায় মোহাম্মদপুর আদাবর এলাকায় 22 জন নিহত, 227 জন আহত ও নিখোঁজ 2 জনের নাম প্রকাশ করা হয়। নিহতদের নাম প্রকাশ করেন গণসংহতি আন্দোলনের মোহাম্মদপুর থানার সংগঠক ফৈয়াজ ফিরোজ। সেখানে উপস্থিত ছিলেন হতাহতদের পরিবারের সদস্য ও আহত আন্দোলনকারীরা। এই সময় যথাযথ ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের বিচারের দাবি জানানো হয়। সেই সাথে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, তাদের নাম, বিভিন্ন সড়কের নামকরণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিও জানানো হয়। অবিলম্বে এমন একটা কমিশন, এমন একটা কর্তৃপক্ষ চাই যারা আমাদের সমস্ত শহীদের তালিকা পুঙ্খানুপুঙ্খভাবে করবেন। একজন শহীদ তারা যাতে তালিকা থেকে বাদ না যান। প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে যাবেন এবং তাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করবেন। প্রত্যেকটি আহত লড়াকু যোদ্ধার কাছে যাবেন, তাদের সমস্ত চিকিৎসার দায় দায়িত্ব গ্রহণ করবেন।
23টি আয়নাঘরের তথ্য প্রকাশ সহ এখনও যারা ফিরে আসেনি তাদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন গুমের শিকার পরিবারের সদস্যরা। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরে মায়ের ডাক আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। উপস্থিত বক্তারা জানান, গুম খুন নিয়ে জাতীয়ভাবে আলোচনা হলেও আন্তর্জাতিকভাবে কোনো আলাপ হয় না। এসব ঘটনার বিচারে অবকাঠামো তৈরির দাবিও জানানো হয়। গুমের শিকার ব্যক্তিদের আয়নাঘরের মতো বন্দিশালা থেকে নিঃশর্ত মুক্তি দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কথা উল্লেখ করেন বক্তারা। পাশাপাশি জাতিসংঘ ও সুশীল সমাজের তত্ত্বাবধানে গুমের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যদের জন্য দ্রুত একটি কমিশন গঠনের দাবিও জানান তারা। গুম হওয়া ব্যক্তিদের নিয়ে আলোকচিত্র প্রদর্শনীয় হয় এই আলোচনায়। বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে ছাত্রদেরই হাল ধরতে হবে, তাই শিক্ষার্থীদের সৎ এবং দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে। এসব কথা উঠে এসেছে ছাত্র অধিকার পরিষদের মত বিনিময় সভায়। শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ছিল মত বিনিময় সভা, যা আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ। সেখানে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা যোগ দেন। বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারাও। সেখানে সাংগঠনিক ও জাতীয় নানা বিষয়ে আলোচনা করেন নেতারা, পাশাপাশি কর্মীদের নানা দিক নির্দেশনা দেন। পাহাড় ধসের পর বন্যা, প্রায় 1 বছর ফসলের ঘাটতি, দুর্গম হওয়ায় এলাকায় যেতেও সময় লাগে 3 দিন। তাই বান্দরবানের থানচি উপজেলার রিমাক্রি ইউনিয়নে কাটেনি খাদ্য সংকট। সীমান্ত ঘেঁষা দুর্গম একটি ইউনিয়নে 152 পরিবারের কাছে গিয়েছিল টিম যমুনা। সহকর্মী বাটিং মার্মাকে সাথে নিয়ে বাস্তব সেই পরিস্থিতি দেখে এসেছেন আখলাক মুস্তাফা। ক্যামেরায় ছিলেন নাহিদ হোসেন। সীমান্ত লাগোয়া জনপদ মেনহাতপাড়া, ম্রো আর মারমা মিলে 16টি পরিবারের বাস সেখানে। এক এক পরিবারের সদস্য গড়ে 7 জন। এই ঘরে খাবার মতো এখন আর এক মুঠো চালও নেই, তাই কয়েক পরিবারের রান্না হয় একই সাথে, সেটি ভাগে যোগে খান সবাই। এভাবেই কোনো রকম খেয়ে যাচ্ছে দিন। 2 মাস আগে পরিস্থিতি ছিল আরো ভয়াবহ। কিছুই নাই, বাঁশকুড়ু খেতে, যে বাঁশকুড়ু নিয়ে সিদ্ধ করে ওটাই খাই বলে লবণ চালের সাথে মিশে চাল 1 পাওয়া দিয়ে দেবো 7 জনের, যে আবার বাঁশকুড়ু দিয়ে কি বলে ওটাই লবণ দিয়ে দেবে, ওটাই দিয়ে খায়। আরেক পরিবার 12 সদস্যের, তাদের কি অবস্থা? এইটুকু চালে আর কতদিন হবে? আজকে একবার, কালকে একবার, এই সারা নেই বলে। সীমান্তবর্তী মেনহাতপাড়া থেকে এখন আমরা যাচ্ছি ভুলুপাড়ায়। যেতে সময় লাগছে এই পাহাড়ি পথে 1 থেকে 1.5 ঘন্টা। সেখানেও আছে তীব্র খাদ্য সংকট, যেটা 2 মাস আগে ছিল আরও বেশি। ম্রো অধ্যুষিত বুলুপাড়ায় 12 পরিবারের সদস্য 90 জন। পাড়ার কারবারির ঘর এটি। জুম থেকে আধা পাকা ধান কেটে তা শুকিয়ে ঠেকিতে ভাঙিয়ে এখন দ্রুত খাবারের ব্যবস্থা করছেন। একবার খায় বাজ কুমড়া, এটা চাও 2 কেজি 1 পাওয়া দিছে, আর এটা বাজকুম খায়। আরেক ঘর রনি ম্রোর। ছোট সন্তান নিয়ে খাদ্য কষ্টে কেটেছে তাদের দিন। পরের দিনগুলো কিভাবে কাটবে জানেন না তারা। মোটামুটি খেতে পারছি, 4 দিন পরে আবার খাইতে পারবো না, যে চাল নাই, রেশন নাই, ওটাই কেন। একই ইউনিয়নের পানঝিরি পাড়ায় আরেক পরিবারের একই দশা। এক ঘরে 12 জন, দৈনিক শুধু চালই লাগে 7 কেজি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রতি পরিবারে 25 কেজি করে চাল দিয়েছিল। 4 দিন পর এখন আছে মাত্র 5 কেজি। 7 কেজি 7.5 কেজি প্রতিদিন লাগে। এখানে চাল আছে কত? 5 কেজি 5 কেজি 6 কেজি থাকবো, এখানে 5-6 কেজি থাকবো। কোয়াইংখং পাড়ায় 33 পরিবারের সদস্য 214 জন। শিক্ষার্থীদের ছাড়া এর আগে তাদের খবর নেয়নি কেউ। খাদ্য সংকট নিয়ে একটি সংবাদের পর রেমাক্রির 4টি পাড়ায় 65 পরিবারকে খাবার দিয়েছিল উপজেলা প্রশাসন। তা দিয়ে চলেছে মাত্র 3 দিন। বন্যার সময় তাদের কাছে হয়তো খাবার ছিল, কিন্তু তারা যাতায়াতের জন্য বা যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে তারা এক পাড়া থেকে আরেক পাড়া যেতে পারেনি। সেই বিষয়টাও আমাদের মাথায় আসছে। আপনারা জানেন যে জলবায়ুর পরিবর্তন, তো অনেক কিছুই পরিবর্তন হয়। নিজেদের খাদ্য জোগাতে জুমঘরে ব্যস্ত পাওয়াইং ম্রো। 3 ভাগের 1 ভাগ ধান তার নষ্ট হয়েছে এবারের অতিবৃষ্টিতে। চালটা 3 বস্তা আমরা খাইছি, 3 বস্তাতে 90 হাড়ি দিতে হবে, মানুষকে ধার দিতে হবে। হ্যাঁ। কোনোটা আধা পাকা, কোনোটা এখনো কাঁচা, এমন ধানই দেখা যায়নি। কোনোটা উঠাতে সময় লাগবে আর 15 দিন, কোনোটা 20 দিন, কোনোটা মাসখানেকের মতো। কিন্তু এই সময় পর্যন্ত
খেয়ে তো থাকতে হবে মানুষকে। জুম যারা চাষ করেন তারা এক মৌসুমের ফসল পরের মৌসুম পর্যন্ত মজুত করে রাখতে পারতেন, কিন্তু গেল বছরের বন্যা আর পাহাড় ধসে পরিস্থিতি এমন হয় এবছর ভুগতে হয়েছে খাদ্য সংকটে। দুর্যোগের পর পরার কাপড়ও নেই অসহায় এ মানুষগুলোর। তাদের কাছে ত্রাণ বস্ত্র তুলে দিয়েছে হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন। খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বস্ত্র এগুলো আসলে সমস্যা। এখানে ওদের এগুলো প্রচুর চাহিদা নাই, ওদের জন্য কেউ বলার মতো নাই। তীব্র সংকটের সময় অসহায় মানুষগুলোর কাছে খাদ্য পৌঁছে দিয়েছিল শিক্ষার্থীরা। তাদের চাওয়া এই সংকটের টেকসই সমাধান হোক। মৌলিক অধিকারগুলো সেটা দীর্ঘমেয়াদী একটা প্রসেসের মাধ্যমে একটা ওইটা তাদের দোরগোড়ায় পৌঁছাতে পারে মতো সেই ব্যবস্থা করা উচিত। বান্দরবান থেকে থানচি, তারপর পাহাড়ি এই নদী পথে যেতে হয় রেমাক্রি, বড় মোদক, আন্ধারমানিক, পানঝিরি, লিকরি, তারপর বুলুপাড়া। যে ফিরে আসতে আমাদের সময় লেগে গেছে 4 দিন। আর পুরোটা পথ যেতে হয় এই ইঞ্জিন চালিত নৌকা নিয়ে, যারও খরচ 20,000 টাকা। সেই হিসেবে ওই পর্যন্ত কেউ যদি 1 কেজি চাল পৌঁছাতে চান সেক্ষেত্রে খরচ আছে প্রায় 300 টাকা। এই অসহায় মানুষগুলোকে কেউ যদি খাবার জোটাতে চান তাদেরকে যোগাযোগ করতে হবে স্থানীয় বিজিবি ক্যাম্পে। আখলাক মুস্তাফা, যমুনা নিউজ, রেমাক্রি, বান্দরবান। সড়ক পরিবহন আইন সংস্কার এবং পরিবহন পরিচালনার প্রতিটি ক্ষেত্রে বৈষম্য দূর করে মালিক শ্রমিকদের সাথে যাত্রীদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এ সময় এ খাতে শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন তারা। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। বেসরকারি একটি সংস্থার তথ্য মতে গত 1 মাসে সড়কে দুর্ঘটনা ঘটেছে 4 শতাধিক, নিহত হয়েছেন প্রায় 350। সড়ক পরিবহন আইন করা হলেও সবখানে উপেক্ষিত যাত্রী নিরাপত্তা। শুক্রবার প্রেস ক্লাবে বিগত সরকারের প্রণীত সড়ক আইনে যাত্রী স্বার্থ উপেক্ষিত শীর্ষক আলোচনা সভার আয়োজন করে যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মহাসচিব বলেন, 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের পরে সড়ক আইন করা হলেও জনবান্ধব গণপরিবহন করতে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। পরিবহন পরিচালনার সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশনের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতির মতামত এবং অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। শৃঙ্খলা ফেরাতে সড়ক সংস্কার কমিশনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন অনেকে। সড়ক নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উদ্যোগ না নেয়ারও সমালোচনা করেন তারা। বলেন, বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এ খাতে। মেগা প্রকল্পের নামে লুটপাট করতে যাত্রীদের পকেট কাটা হয়েছে। কাগজ কলমে তো এগুলো ফিট আছে, কিন্তু ফিজিক্যালি তো একটা গাড়িও ফিট না। এর সাথে আমদানির বিষয় আছে, যিনি আমদানি করেন গাড়ি তার বিষয় আছে। গাড়ি ফিটনেস ঠিক নাই, টাকা দিয়েই লাইসেন্স পাওয়া যায়, সড়কের কোনো ঠিক নাই। তো প্রতি মুহূর্তে তো হত্যার আয়োজন হচ্ছে। এটা ব্যবস্থাপনার সংকট। এই ব্যবস্থাপনাকে ঠিক করে মানুষের হত্যার আয়োজনটা অনেকখানি সড়কে কমানো সম্ভব। আমাদের সড়ক পরিবহনের উপদেষ্টাকে আপনারা সবাই কি জানেন? আমাদের এখানে অনেকেই জানেন না। কেন জানি না? জানি না এই কারণে যে আমরা অ্যাক্টিভিটিটা দেখছি না। দুর্বলতার জন্য, ব্যর্থতার জন্য এই সুযোগটা যাতে হাতছাড়া না হয়ে যায়। সড়ক ও পরিবহন খাতে চাঁদাবাজির যেন হাত বদল না হয় সেদিকে নজর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। আপনাকে দেখাতে হবে যে আপনি এই পরিবর্তনগুলো চান। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে বের হয়ে জশ্নে জুলুস। মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা থেকে বিশেষ এই শোভাযাত্রা বের হয়। রং বেরঙের ব্যানার, পোস্টার নিয়ে জলুসে যোগ দেন হাজার হাজার মানুষ। প্রিয় নবীর জন্মদিন ও ওফাত দিবস সামনে রেখেছিল এই আয়োজন। প্রতি বছরের মতো এবারও মিলাদুন্নবীর 2 দিন আগে এই জলুসের আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। সকাল থেকেই হাজারো মানুষের সমাগম ঘটে মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার সামনে। এখান থেকেই আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহের নেতৃত্বে শুরু হয় জাসনে জলুস। গায়ে সুগন্ধি আতর মেখে কেউ পায়ে হেঁটে, আবার কেউ বাহারি যানবাহনে চড়ে ব্যানার পোস্টার হাতে যোগ দেন জাসনে জলুসের শোভাযাত্রায়। প্রদক্ষিণ করেন রাজধানীর বেশ কয়েকটি সড়ক।
বিরামহীন পথ চলায় যেন ক্লান্তি নেই কারো। এই নবী যদি না হইতে দুনিয়াতে কোনো কিছু সৃষ্টি করতেন না, যার কারণে এই খুশিতে আমরা আনন্দিত এবং ঈদে মিলাদুন নবী বানাই। ঈদের থেকে বড় ঈদ ঈদে মিলাদুন নবীর জুলুস। আজকে নবীর জন্মদিন, নবী না আসলে এই কিছু হইতো না, আমরা কিছুই পাইতাম না। যেই নবীর মাধ্যমে যে ধর্ম পেয়েছি, রোজা পেয়েছি, সবকিছু পেয়েছি, তো সেই নবীর আগমনকে অবশ্যই আমরা খুশি। মহানবীর আগমনের এই দিনকে ঘিরে ঐক্যবদ্ধ হবে পুরো মুসলিম বিশ্ব, ছড়িয়ে পড়বে শান্তির বার্তা, এমন প্রত্যাশা শোভাযাত্রায় অংশ নেয়া মুসল্লিদের। আমাদের নির্দেশনা অনুসারে একটি মানবিক রাষ্ট্র চাই, যেখানে আমরা সবাই মিলে মিশে সমৃদ্ধির পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এটা কিন্তু নবীর জন্মদিন যে কেন্দ্র করে যে আজকে হচ্ছে, আসলে এটা একটা শান্তির বার্তা। আমরা চাচ্ছি দেশের শান্তি, এই অনুভবকে আমার নবীর আদর্শই সবাই শান্তি এক হয়ে আমাদের কাজ করি। 1974 সাল থেকে ঈদে মিলাদুন নবীর দুদিন আগে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে প্রতি বছর পালিত হয়ে আসছে এই জাশনে জুলুসে। এই ট্রাস্টের আয়োজনেই সোমবার জাশনে জুলুসে হবে চট্টগ্রামে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে পৃথিবীর বুকে ধরাধামে তাশরিফ এনেছিলেন, এই দিনে 12 রবিউল আউয়াল আমরা তাকে স্বাগত জানিয়ে তার আগমনকে সুসংবাদে আমরা খুশি হয়ে এই অনুষ্ঠানগুলো করে থাকি। শোভাযাত্রাটি মোহাম্মদপুরের শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ গেট, মোহাম্মদপুরের বাস স্ট্যান্ড হয়ে আবারও কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার সামনে এসে শেষ হয়। জুমার নামাজের পর অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। নিউক্লিয়ার সায়েন্সে বিদেশি ডিগ্রিধারীদের চাকরি দিচ্ছে না রূপপুর পারমাণবিক প্রকল্প, উঠেছে এমন অভিযোগ। যদিও সরকারি খরচেই রাশিয়া থেকে পড়ে এসেছেন তারা। প্রতিযোগিতামূলক এই স্কলারশিপ প্রাপ্তদের বৃত্তির শর্তই ছিল দেশে ফিরেই রূপপুরে কাজ শুরু করবেন তারা। গত আওয়ামী লীগ সরকারের সময় অন্যদের চাকরি দেওয়া হলেও বাদ রাখা হয় তাদের। নিউক্লিয়ার সায়েন্সে উচ্চতর ডিগ্রি থাকা এমন 44 জনকে নিয়োগ না দেওয়াকে বড় ধরনের প্রতারণা বলছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এটাকে দক্ষ জনশক্তির অপচয় বলছেন তারা। এ বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছেন বঞ্চিত এই তরুণ পরমাণু বিজ্ঞানীরা। রূপপুর পারমাণবিক প্রকল্প টাকার অঙ্কে দেশের সবচেয়ে বড় এই মেগা প্রকল্পটির নির্মাণ কাজ প্রায় শেষ। এর মধ্য দিয়েই মর্যাদাপূর্ণ নিউক্লিয়ার ক্লাবে নাম লিখিয়েছে বাংলাদেশ। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোজাটমের কারিগরি ও অর্থনৈতিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্প। দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে এখনও রাশিয়ানদের ওপরই নির্ভরশীল বাংলাদেশ। তবে দীর্ঘমেয়াদে এর পরিচালনা, রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা যাতে বাংলাদেশিরা করতে পারে, সেজন্য সরকারি খরচে রাশিয়ায় অনার্স ও মাস্টার্স করতে কয়েকটি ব্যাচে পাঠানো হয় 90 শিক্ষার্থীকে। তাদের জন্য বাধ্যতামূলক ছিল রাশিয়ান ভাষা শিক্ষা। চুক্তি ছিল পড়াশোনা শেষে ফিরে এসে দেশি বা বিদেশি অন্য কোনো সংস্থায় চাকরি করতে পারবেন না তারা। যদিও সেই কথা রাখেনি সরকার। নিয়োগের সময় প্রশিক্ষিত এমন 44 জনকে বাদ দেয় তারা। তার বদলে স্বজন প্রীতিসহ নানা কারণে অনেককে নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। কথা ছিল আসার পর এখানে সরাসরি জয়েন করানো হবে, আমরা কেন এখনো নিয়োগ বঞ্চিত? বাংলাদেশ সরকারের অর্থায়নে আমরা বিদেশ থেকে উচ্চ শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে এসেছি। আমাদের পেছনে যে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলো, এতে কি দেশের সম্পদের অপচয় হলো না? আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার বিধি মেনেই চালাতে হবে এই প্রকল্প। তাদের গাইডলাইনেও পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান না থাকলে তাদের নিয়োগ দেওয়ার সুযোগ নেই। গেল সরকারের মন্ত্রীকে এ বিষয়ে চিঠি লিখেও প্রশিক্ষিতদের নিয়োগ দেওয়ার তাগিদ দেয় রাসায়ন সংস্থা রোজাটম। রাষ্ট্রীয় খরচে যে দক্ষ জনবল তৈরি হলো, তাদের কেন কাজে লাগানো হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। আমার কাছে বোধগম্য হচ্ছে না কেন তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না। স্পেশালিস্টের 3টা ব্যাচ মনে হয় কাউকে নেওয়া হয়নি 2021 সাল থেকে 2024 পর্যন্ত যতটুকু আমি জানি। এবং এই ধরনের স্পেশালিস্টকে বসিয়ে রাখাটা দেশের খুবই অপচয়, রাষ্ট্রীয় অপচয়। অন্য যাদেরকে নেওয়া হচ্ছে তারা হবে অযোগ্য, এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আপনি অযোগ্য লোককে দিয়ে তো চালাতে পারবেন না। তাহলে বাইরের লোক নিয়ে আসতে হবে, হয় রাশিয়া থেকে নিয়ে আসতে হবে বা ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হবে, এবং এই প্ল্যান্টে এখানে মানে পরিচালনার ব্যয়টা আরও বাড়বে। এটা বিপজ্জনক একটা ব্যাপার এবং দুরভিসন্ধিমূলক।
6.5 বছর রাশিয়ায় পড়াশোনা করে আসা এই তরুণদের অনেকেই এখন কাজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। তবে পারমাণবিক প্রকল্পে কাজ করার যে চুক্তি তাদের সাথে করেছিল সরকার, তা বাস্তবায়িত না হওয়ায় হতাশ তারা। দক্ষ জনবল হওয়ার পরেও আমরা বারবার নিয়োগ বঞ্চিত হচ্ছি। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে আমাদের নিয়োগ দেওয়া হবে। তারা যদি আলটিমেটলি এই সিদ্ধান্তে না পৌঁছায়, তাহলে আমাদের মনে হয় আইনগত ব্যবস্থা ছাড়া আর কোনো কিছু করার আর অবকাশ থাকবে না। এ নিয়ে পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ধর্মীয় উপাসনালয় সহ ঘরবাড়িতে হামলার অভিযোগ এনে তা বন্ধ ও নিরাপত্তা দেওয়া সহ 8 দফা দাবিতে শাহবাগের সড়ক অবরোধ করেছিল হিন্দু জাগরণ মঞ্চ নামের একটি সংগঠন। শুক্রবার বিকেল 4:20 থেকে 3.25 ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তারা। অবরোধের ফলে আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, তৈরি হয় তীব্র যানজট। আন্দোলনকারীদের পাশেই নিরাপদ দূরত্বে দাঁড়িয়েছিলেন পুলিশ সদস্যরা। আন্দোলনকারীরা অভিযোগ করেন সংখ্যালঘু নির্যাতনের নিউজ গোপন করছে মিডিয়া। বলেন, দুর্গাপূজার আগে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে সার্বিক দায়িত্ব দিতে হবে। আগামী শুক্রবার বিকেলে শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দিয়ে কর্মসূচি স্থগিত করেছেন তারা। আমাদের হিন্দু সমাজের উপর যে অত্যাচার হচ্ছে, এটা সঠিক বিচার করতে হবে। আর আমাদের যে ঘর বাড়ি ভাঙতে হচ্ছে, আমাদের হামলা হচ্ছে, এটা আমরা চাই না। আমাদের 8 দফা দাবির এই জন্য আমরা সড়ক অবরোধ করছি। আমাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি এভাবে চালিয়ে যাব। আমরা কোনো বৈষম্য, আমরা কোনো রাজনৈতিক কোনো দাঙ্গা হাঙ্গামা কোনো কিছু চাই না, এক কথায় শান্তি চাই। ৭১-এ দেশ স্বাধীন হয়েছিল, 24-এ যে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সেই বৈষম্যের বিরুদ্ধ যেন সমাজের সর্বক্ষেত্রে প্রতিফলিত হয়। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান কোনো ধরনের ধর্মীয় বৈষম্য যেন এই বাংলাদেশে না থাকে। রাজধানীর মাইডাস সেন্টারে শুরু হয়েছে 2 দিনব্যাপী আনন্দ উঠান মেলা। আয়োজনে অংশ নিয়েছেন প্রায় 32 জন উদ্যোক্তা, তুলে ধরেছেন নিজেদের পণ্যের পসরা। প্রথম দিনে বেশ সাড়া ফেলেছে এই আয়োজন। পঞ্জিকা হিসাবে চলছে শরৎ, প্রকৃতিতেও লেগেছে আমেজ। মাঠে মাঠে শুভ্র কাশফুল, সাথে ধোলা দিয়ে যাচ্ছে মৃদু মধুর হাওয়া। প্রকৃতির এই মৌসুম বরণে রাজধানীর মাইডাস সেন্টারে চলছে আনন্দ উঠান মেলা, যেখানে উদ্যোক্তারা হাজির হয়েছেন তাদের দেশীয় নানা পণ্য নিয়ে। মেলায় দেখা মিলবে বিভিন্ন রং এবং বাহারি ডিজাইনের শাড়ি। মোটিভের প্রাধান্য পেয়েছে শরৎ এবং শারদীয় দুর্গাপূজা। অ্যাডিশনাল আমরা যেটা আমাদের প্রাপ্তি, সেটা হচ্ছে নিউ কালেকশনগুলো আমরা সামনে থেকে দেখে পিক করতে পারি। বিজনেস থেকে গয়না নিচ্ছি আর খুদ থেকে শাড়ি। আপাতত সবকিছু দেখি কি পছন্দ হয়। দামগুলো অনেক রিজনেবলের মধ্যে, ভালো। শুধু শাড়ি নয়, হাতের কাজের পোশাক, পাটের তৈরি ব্যাগ, হ্যান্ড পেন্টিং, দেশি তৈরি গহনা স্থান পেয়েছে মাইডাসের আনন্দ উঠান মেলায়। কনভেনিয়েন্ট প্রাইসে কিভাবে আগানো যায় সেটা। ক্রেতাদের চাহিদাটাও অনেক বেশি থাকে। এখানে সবাই যারা আছেন কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করছে। আমাদের অনলাইনের অর্ডারটা একটা লং টার্ম পর্যন্ত এটার উপরেই বেসিস করে চলে। দিন 10-15 পর্যন্ত আমরা এই ক্রাউডটাকে আবার অনলাইনেও পাবো, সো এটা বেটার রেসপন্স পাচ্ছি। জুটের ব্যাগকে আমরা নতুন করে সামনে আনতে চেয়েছি, যাতে এই প্রজন্মের মানুষ জুটের ব্যাগের প্রতি আগ্রহী হয়। তাতে শাড়ি, তারপরে তাতে হ্যান্ডমেড প্রোডাক্ট নিয়ে কাজ করছে। সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে আসলে এগুলো বড় পরিসরে যাতে করা হয়, এটাই আমাদের কামনা। ছুটির দিনে রাজধানীতে এমন আয়োজন সাড়াও ফেলেছে বেশ। আমাদের কাস্টমারের যে সম্পর্কটা, সেটা আরেকটু ডেভেলপ হবে। কাস্টমারদের একটা ভালো লাগা ক্রিয়েট হবে। আমাদের দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করছি, এটা যেন বন্ধ না হয়ে যায়, এজন্য আমরা সবাই মিলে আসলে এই আনন্দ উঠানটা আয়োজন করলাম। আর ধারাবাহিক এমন আয়োজন ক্ষুদ্র উদ্যোক্তাদের নতুন স্বপ্ন দেখাতে সাহায্য করবে বলেও আশা অংশগ্রহণকারীদের। মেলা চলবে শনিবার রাত 8টা পর্যন্ত। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে পাবনার সুজানগরে উপজেলা বিএনপির আহ্বায়ক ABM তৌফিক হাসানের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকেলে সুজানগর উপজেলার ভাটিকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন হয়। রানীনগর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই কর্মসূচির আয়োজন করে। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জালাল, রানীগঞ্জের ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্র আন্দোলনে নিহত ঝালকাঠির গার্মেন্টস কর্মী মোহাম্মদ রুবেল হোসেনের পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়েছে বিএনপি। শুক্রবার বিকেলে ঝালকাঠির রাজাপুরে উত্তর হাইলাকাঠি গ্রামে যান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের ধর্ম বিষয়ক উপদেষ্টা সম্পাদক রফিকুল ইসলাম জামাল। এ সময় নিহত মোহাম্মদ রুবেল হোসেনের পরিবারকে বিএনপির পক্ষ থেকে 50,000 টাকা সহায়তা দেন তিনি। রুবেলের কবরও জিয়ারত করেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপি ক্ষমতায় এলে আন্দোলনে ক্ষতিগ্রস্ত সব পরিবারের তালিকা করে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। গেল 5 আগস্ট ঢাকার সাভারে পুলিশের গুলিতে নিহত হন গার্মেন্ট কর্মী রুবেল। 5 শতাধিক মানুষকে নিয়ে চক্ষু শিবির ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে চাঁদপুরের মতলব উত্তরে। শুক্রবার দিনব্যাপী উপজেলার শিকারীকান্দি আকবরিয়া উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। চক্ষু শিবিরে অংশ নেন আশেপাশের 25টি গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শিকারীকান্দি তরুণ সংঘের আয়োজনে লায়ন্স ক্লাব অব ঢাকা, মিড সিটি ক্রেডেন্স, মিড সিটি ক্যাম্পাস, মিড ভ্যালি, মিড টাউন, ব্ল্যাকশিট, ঢাকা আইকনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। চক্ষু শিবির উদ্বোধন করেন বাংলাদেশের ডিস্ট্রিক্ট 315B2 এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শফিউল আলম MJF। অনুষ্ঠান পরিচালনা করেন ক্যাবিনেট সেক্রেটারি শেখ ওবায়দুল্লাহ এবং সভাপতিত্ব করেন লায়ন শেখ সুমন। বাহরাইনে বাংলাদেশি কমিউনিটি নেতাদের সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের কোষাধ্যক্ষ মোহাম্মদ নোমান উদ্দিন মনির এর আমন্ত্রণে এই আয়োজন করা হয়। বাহরাইনের সানভিস শহরের মারমারিস হলে এই নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন কায়েস, বাংলাদেশ স্কুলের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মঈজ চৌধুরী, বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন সহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। আর উপস্থিত ছিলেন সৌদি আরবের বহু প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে বাংলাদেশ বিজনেস ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানায় মোহাম্মদ নোমান উদ্দিন মনির। আপনাদের এই অভ্যর্থনা এবং আপ্যায়নে আমরা খুবই গর্বিত। আজকের এই অনুষ্ঠান বাহরাইন এবং সৌদি আরবের একটা নতুন সম্পর্ক তৈরি করেছে। এই অনুষ্ঠানে যারা আজ উপস্থিত হয়েছেন আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ কমিউনিটি যারা আসছেন এখানে এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা যারা আসছেন ওনাদেরকে আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাই। কক্সবাজারে এক হিজড়াকে কান ধরে উঠবোস ও আরও কয়েকজনকে মারধরের ঘটনায় জড়িত ফারুকুল ইসলাম নামে এক যুবককে শনাক্ত করা হয়েছে। গেল বুধবার কক্সবাজারের সমুদ্র সৈকতের সিগাল থেকে সুগন্ধা পয়েন্ট এলাকায় নির্যাতনের শিকার হন ওই হিজড়ারা। এই ঘটনায় বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও দেখে জড়িত ফারুকুলকে শনাক্ত করে পুলিশ। তার বাড়ি চট্টগ্রামের সাতকানি এলাকায়। বাকিদেরও শনাক্ত করার চেষ্টা চলছে। কক্সবাজার টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান, বুধবার শিক্ষার্থীদের 50-60 জনের একটি দল ভাসমান পতিতা ও হিজড়াদের বিচ থেকে চলে যেতে অনুরোধ করে। বেশিরভাগ চলে গেলেও কয়েকজন হিজড়ারা যেতে অসম্মতি জানায়। পরে তাদের একজনকে কান ধরে উঠবোস করায় শিক্ষার্থীরা। তাদের দাবি, হিজড়ারা সবসময় বিচে পর্যটকদের বিভিন্নভাবে হয়রানি ও প্রতারণা করে অর্থ আদায় করত। তবে এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের করেনি নির্যাতনের শিকার হিজড়ারা। ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে সড়কটিতে নাম রাখা হয়েছে শহীদ ফেলানী সড়ক। শুক্রবার বিকেলে ভারতীয় দূতাবাসের সামনে সড়কের নামকরণের দাবিতে জড়ো হয় পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন নামের একটি সংগঠন। নাম পরিবর্তনের অনুমতি না থাকায় পুলিশ প্রথমে তাদের বাধা দেয়। পুলিশের সাথে বাকবিতণ্ডার পর দূতাবাসমুখী সড়কের প্রবেশ পথে স্থাপন করা হয় ফেলানীর নাম ফলক। এ সময় ভারত বিরোধী স্লোগান দেয় সংগঠনের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশের পাশাপাশি উপস্থিত ছিল সেনা সদস্যরা। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ির সীমান্তে বিএসএফের হাতে নির্মমভাবে নিহত হন কিশোরী ফেলানী। হত্যাকাণ্ডের 1 যুগ পেরিয়ে গেলেও সন্তান হত্যার বিচার পায়নি ফেলানীর পরিবার। দর্শক, এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।